আজকে হলো ইমিউনোলজি। আর জয়েন করবে নাকি কেউ? স্লাইড এখানে আসবে না, আসে না তো। আচ্ছা, আমি শুরু করছি। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, ইমিউনোলজি যে সাবজেক্টটা, এটা হলো ওয়ান অফ দি ব্রাঞ্চেস অফ মাইক্রোবায়োলজি। কি কি ব্রাঞ্চ আছে? একটা হলো ব্যাকটেরিওলজি, প্যারাসাইটোলজি, ভাইরোলজি, mycology. Mycology means which deals with fungus. Immunology. Immunology হলো এটা কোন ব্রাঞ্চটা? যে ব্রাঞ্চটা ইমিউনোপ্যাথোজেনেসিস নিয়ে ডিল করে ডিজিজের। এখন ইমিউনোলজি জানতে গেলে আমরা একটু হিস্ট্রিটা জানা খুব দরকার। এখন যতগুলা মেডিকেল সায়েন্সের যত ব্রাঞ্চ আছে, যত ডিজিজ আছে, বেশিরভাগের পিছনেই কিন্তু ইমিউনোলজিক্যাল এবং জেনেটিক ব্যাপারগুলো আছে। এই যে একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটা কার? কেউ বলতে পারবা? Illustrator of Grey's Anatomy. গ্রে। নাম কি? Henry Grey. হেনরি গ্রে। উনার কত বছর বয়সে উনি মারা গেছেন? Sir, around 30. 34 ইয়ার্স। কিভাবে মারা গেছেন উনি? স্যার, ওনার পক্স হয়েছিল। ওনার এক নেফিউ সেবা করতে গিয়ে ওনার পক্স হয়ে গিয়েছিল। গুড, ভেরি গুড। এখন এটা যে হিস্ট্রিটা হলো যে সেই সময় কিন্তু লক্ষ লক্ষ মানুষ, আমি লেকচার ক্লাসে, তো লক্ষ লক্ষ মানুষ মারা যেত গোটা ওয়ার্ল্ডে। তো উনি তখন বিখ্যাত সার্জন, এবং ওনার নেফিউ যখন ইনফেক্টেড হলো তখন সবাই বলা বলি শুরু করলো যে সে এত বড় ডাক্তার, তার যদি ভাগ্নেকে না দেখতে যায় তাহলে তো এটা খুব খারাপ দেখায়। ওই জন্য উনি জানেন যে এটা হাইলি ইনফেকশাস, উনি গিয়েছিলেন এবং সে ভাগ্নেকে ক্যারি করেছিলেন। পরে উনি মারা যান এই স্মল পক্সে, কিন্তু ভাগনাটা বেঁচে যায়। এইটা কিন্তু উনি মাত্র যখন 34 বছর বয়স তখন উনি মারা গেছেন। এবং ওনার কতগুলা জিনিস যেটা জানা, মানে এত বড় উনি সার্জন ছিলেন, এবং উনি অ্যানাটমির বই লিখলেন, এটা গ্রেজ অ্যানাটমি, এবং এটা উনি মাত্র 25 বছর বয়সে কিন্তু রয়্যাল সোসাইটির ফেলোশিপ পেয়েছিলেন। ইংল্যান্ড তখন, মানে ব্রিটেন তখন তার কাছ থেকে অনেক কিছু আশা করেছিল, বাট হি ডাইড। এই স্মলপক্সের উদ্দেশ্য, এটা বলার উদ্দেশ্যটা হলো যে বড় বড় মানুষ অনেক মারা গেছে স্মলপক্স। এটা এখন যদি ভ্যাকসিন তৈরি না হতো তাহলে কিন্তু অনেকেই মারা যেত। এখন এইবার যেমন আমাদের যে করোনা ভাইরাস, যেটা SARS-CoV-2, যেটা আমরা বলছি যে COVID-19, এটাতেও কিন্তু অনেকে মারা গেছে এবং ভবিষ্যতেও যাবে যদি না ভ্যাকসিন না আসে। তো ভ্যাকসিনটা হলো আমাদের ইমিউনোলজি যে শুরুটা, এটা ভ্যাকসিন থেকেই প্রথম শুরু। ভ্যাকসিন ডেভেলপমেন্ট হলো, তারপরে এখান থেকে তখন দেখা যাচ্ছে যে এটা দিয়ে প্রিভেন্ট করছে। তারপরে আর কি ইমিউনোলজি যত সব জিনিসপত্র, মলিকুলার ইমিউনোলজি, তারপরে কোথায় কি হচ্ছে, সেল বায়োলজি, সব এখান থেকে আসছে। আমি আরেকজনের কথা বলবো, এটা কি এডওয়ার্ড জেনার। এটাকে বলা হয় যে ইমিউনোলজির জনক।
উনি 1949 থেকে 1823 মানে মারা গেছেন 1823। ওনার একটা সুন্দর হিস্ট্রি আছে। ওনার সময়ে উনি দেখলেন যে কিছু কিছু বেশিরভাগ মানুষেরই অনেকে মারা যেত, এবং যারা বেঁচে থাকতো সবারই স্কিনে একটা স্মল পক্স হলে কিন্তু দাগ থাকে, এবং এটা ডার্মিস পর্যন্ত ড্যামেজ করে দেয়, যার ফলে খুব ডিপ সিটেড স্কার হয়। আমি দেখেছি, আমরা যখন ছোট ছিলাম অনেকের দেখেছি মুখে গোটা শরীরে এরকম স্কার, দেখলে বোঝা যেত যে তার স্মল পক্স হয়েছে। এবং আমিও স্মল পক্সের কিন্তু ভ্যাকসিন নিয়েছি ছোটবেলায়, মনে নাই, একবার মনে আছে যে ঘুরিয়ে ঘুরিয়ে দিল আর কি ভ্যাকসিনটা। তো ওইটা উনি দেখলেন যে কতগুলা মানুষ, বিশেষ করে লেডি, দেখা যায় যে তারা ফেয়ার স্কিন। তখন উনি দেখলেন যে এর কারণটা কি, সবার মুখে দাগ, অথচ এই কতগুলা ইয়াং মেয়ে তাদের মুখে দাগ নাই। তো উনি সার্চ করে দেখলেন যে তারা সবাই মিল্ক মেড, মানে গাভীর দুধ দহন করে। তখন উনি একটা চিন্তা ওনার মাথায় আসলো যে মেবি দেয়ার মেবি সাম রিলেশনশিপ বিটুইন এই যে দুধ দহন করা এবং স্পক্স। তখন উনি চিন্তা করলেন যে সম্ভবত স্মল মানে দুধ দহন করতে গেলে কাউ পক্স গুলো একটা পক্স ভাইরাস আছে, ওই ভাইরাসটা সাধারণত নিপুলে থাকে। তো ওইখানে যারা দহন করতে যায় কন্ট্যাক্টে আসলে তাদের একটা পাস্টিউল হয় বডিতে, যেখানে হাতে, তারপরে তারা ইমিউন হয়ে যায়। এটা তার একটা ধারণা ছিল। তারপর উনি কি করলেন, একটা এরকম একটা 25 বছরের মতো বয়স একটা মিল্ক মেড, তার একটা পাস্টিউল থেকে, কাউপক্স পাস্টিউল থেকে পাস নিয়ে 10 বছরের একটা বাচ্চা, 8 বছরের একটা বাচ্চাকে হাত কেটে একটা ইনসিশন দিয়ে ওখানে দিয়ে দিলেন, এবং খুব ভয়ে ছিলেন যে কি হয় না হয়। তারপরে কিছুদিন পরে তাকে স্মল পক্সের জীবাণু মানে ভাইরাসটা কন্ট্যাক্টে আনার পরে উনি দেখলেন যে ওই বাচ্চাটা ইমিউন হয়ে গেছে, স্মল পক্স তার হচ্ছে না। এটা এরকম কোনো ইতিহাস ছিল না আগে, যারাই কন্ট্যাক্টে আসছে সবার হয়ে গেছে। এইটাই বাচ্চাটা যখন হলো না, তখন উনি এটা পাবলিশ করলেন। হ্যাঁ, তুমি যদি যেতে চাও চলে যাও, হ্যাঁ, আমার দেরি হবে, আমি লেকচার ক্লাসে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তখন উনি এটা দেখলেন যে প্রবাবলি একটা প্রোটেকশন আছে, উনি ওটা লিখে পাবলিশ করতে গেলেন, জমা দিলেন এটা উনি কাজটা করেছেন 1796 সালে, 1996। তারপরে 1797-এ যখন উনি জমা দিলেন ম্যানুস্ক্রিপ্টটা পাবলিকেশনের জন্য যে আমি এই রেজাল্ট পেয়েছি, তখন সবাই বলল যে না, এটা একটা কাজ দিয়ে এটা হবে না, এটা তোমার আরো দরকার। যদিও এটা খুবই ভালো, রিভলিউশনারি, কিন্তু তোমার আরো প্রুফ দরকার। তখন উনি মনের দুঃখে এসে উনি আরো কিছু কাজ করলেন, করার পরে উনি একই ধরনের রেজাল্ট পেলেন। তারপরে 98-এ উনি এটা পাবলিশ করলেন, করার পরে তো এবং ওনার নাম দিলেন এই এটাকে, প্রসেসটাকে ভ্যাকসিনেশন। ভ্যাকসিন মানে হলো এটা হলো ভ্যাক্কা মিন্স কাউ, কাউ থেকে যেহেতু ওটা আসছে ওই জন্য উনি নামটা দিলেন ভ্যাকসিনেশন। উনিও কিন্তু সার্জন ছিলেন, এই যে এডওয়ার্ড জেনার উনিও একজন সার্জন ছিলেন। তাহলে আমি এই গল্পটা এই জন্য করলাম যে এই যে স্মল পক্সের মতো যে ভাইরাস, যেটা কাউকে ছাড় দিত না, হেনরি গ্রেকেও ছাড় দেয় নাই, উনি কিন্তু এরপর থেকে যখন ভ্যাকসিনেশনটা শুরু হয়ে গেল, স্মল পক্স কিন্তু আস্তে আস্তে ইরেডিকেট হয়ে গেল, এবং এখন তো স্মল পক্স নাই ওয়ার্ল্ডে।
কাজে এটার পিছনে কিন্তু এই যে হেনরি সাহেব যেটা করলেন এরপর থেকে ইমিউনোলজি ডেভেলপমেন্টটা শুরু, এবং এখন কিন্তু আমরা যে ভ্যাকসিনেশন যে প্রোগ্রামগুলো হয় সবগুলা কিন্তু ওইখান থেকে উৎপত্তি। এখন যেসব ডিজিজ হসপিটালে দেখা যায়, যেমন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে এরকম ডিজিজগুলো সবগুলো কিন্তু ইমিউনোলজিক্যাল, ইমিউনোপ্যাথোজেনেসিস আছে। তো যার ফলে এই ইমিউনোলজিটা কিন্তু আমাদের বুঝতে হবে, এবং ইমিউনোলজি ছাড়া যে হল মাইক্রোবায়োলজি ছাড়া তো সে ডাক্তারই হতে পারে না, ওয়াকও হতে পারবে না। ইমিউনোলজি ছাড়া একজন ভালো ডাক্তার কখনো হতে পারে। ব্যাকটেরিওলজি দরকার, যে ব্যাকটেরিয়া কিভাবে ইনফেক্ট করছে, কি ডিজিজ করছে, তারপরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে কিনা। কিন্তু এই যে ভিতরে ইমিউনোলজি, এটা দেখা যাবে না, কিন্তু এই প্যাথোজেনেসিসটা বুঝতে হবে, এবং সেই হিসাবে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে এখন ভালো হয়ে যাচ্ছে। কাজেই ইমিউনোলজিটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এবং এটা মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ বুঝতে হবে। কেউ যদি মনে করে যে আমি ক্লাস করব না, আমি নিজে বই পড়ে নিব, কোনোদিন সে ইমিউনোলজি বুঝবে না। কাজে ইমিউনোলজি পড়তে গেলে এটা বুঝতে হবে এবং ক্লাস করতে হবে। ক্লাস করলে আমরা জিস্টগুলো যেগুলো বলে দিই, ধরিয়ে দিই, সেটুকু আগে শিখতে হবে, তারপরে এক্সপান্ড করতে হবে। হিউজ ব্যাপার ইমিউনোলজি, হিউজ ব্যাপার, প্রত্যেকটা জিনিসের ইমিউনোলজি দরকার। তাহলে 96 আমি অলরেডি বলেছি যে ইন 1796 মিস্টার এডওয়ার্ড জেনার inoculated pus from cowpox pustule from a milkmaid. এটা যে আসে না, in 8 years old boy, এটা কিভাবে আনা যায়? আচ্ছা ঠিক আছে। তারপরে এই যেটা আমি বললাম যে 1797 সালে উনি পাবলিশ করতে গিয়ে পাবলিশ করতে পারে নাই, কেউ রিকগনাইজ করে নাই। তারপরে উনি আরো যখন কাজ করার পর 98-এ সাবমিট করলেন, তখন উনি এটা পাবলিশ হলো। তো কাজে এটা আর কি আমি জাস্ট বললাম, এরকম বহু ইতিহাস আছে ইমিউনোলজি। এখন কিন্তু এই ভ্যাকসিন তৈরি হওয়ার ফলেই কোটি কোটি মানুষের জীবন বেঁচে যাচ্ছে, আমরা হয়তো বেঁচে আছি এই ভ্যাকসিনের জন্য। আচ্ছা, এবার ইমিউনিটিটা কি? ইমিউনিটিটা আমরা যদি বলি যে পরীক্ষায় প্রশ্ন করা হয় ডিফাইন ইমিউনিটি, ক্লাসিফাই ইমিউনিটি। তো ইমিউনিটি ডিফাইন করতে গেলে এটা হলো ইট ইজ এ স্টেট অফ দি বডি by which body can recognize an immunogen. Immunogen means একটা ফরেন অ্যান্টিজেন। আমরা এখানে কিন্তু প্রত্যেকটা টার্ম নতুন মনে হবে, কয়েকটা ক্লাস পরে সব টার্মে তখন পরিচিত হবে। প্রথম মনে হবে যে এগুলো কি, অ্যান্টিজেন কি, ইমিউনোজেন কি, সে এরকম প্রথমে হবে। প্রথমে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, তারপরে যখন 6-7টা ক্লাস হয়ে যাবে তখন দেখা যাবে সব টার্মগুলোই কমন। কাজে এখন ডিসহার্টেন্ড হওয়ার কিছু নাই। ইমিউনোলজি ইজ ভেরি নাইস সাবজেক্ট, ছোট, কিন্তু বুঝতে হবে, প্রতিটা জিনিস বুঝতে হবে, না বুঝলে কিছু হবে না। এই জন্য একটা ক্লাস যদি কেউ না করে, পরের ক্লাস আর বুঝবে না। প্রতিটা ক্লাস এবং টাইমলি। আমি কিন্তু আবার বলছি, আমি ঠিক 12:30টায় শুরু করব। এই কানেক্ট হতে হতে যদি 15-20 মিনিট চলে যায়, এটা কিন্তু হবে না। আমার ক্লাসে 12:30টায় শুরু হবে, বড় জোর 5 মিনিট। কাজে তোমরা 10 মিনিট 5 মিনিট আগে থেকে কানেক্টেড হওয়া শুরু করবে আর কি এখানে। আচ্ছা, তাহলে ইমিউনিটি ডেফিনিশন কি? It is the state of the body by which body can recognize an immunogen. What is immunogen? এটা হলো ফরেন অ্যান্টিজেন। and body তখন কি করে? Induces a response, এটাকে আমরা বলি immune response, and eliminates the antigen or immunogen from the body in most of the cases. কখনো কখনো করতে পারে না, কিন্তু ইমিউনিটি ডেফিনিশন বলতে গেলে এটা বললেই হবে। It is the state of the body by which body can recognize an immunogen and induces immune response which eliminates it from the body. ঠিক আছে?
আমি খুব গ্রসলি এখন বলছি, আস্তে আস্তে কিন্তু এগুলা আস্তে আস্তে এক্সপানশনে যাব। ইমিউনিটি কত রকম, ক্লাসিফাই ইমিউনিটি, তাহলে ডেফিনিশন হয়ে গেল কিন্তু ইট ইজ দ্য স্টেট অফ দি বডি বাই হুইচ body can recognize an immunogen, induces immune response within body, and it eliminates the immunogen from the body in most of the cases. কখনো কখনো করতে পারে না, ওগুলো পরে আমরা আলাপ করব। ক্লাসিফিকেশন অফ ইমিউনিটি দুই ধরনের আছে, একটা হলো ইননেট ইমিউনিটি আর একটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি অর অ্যাডাপটিভ ইমিউনিটি, পরে আসবে। ইননেট ইমিউনিটিটা কি? যেমন ধরো যে একটা অর্গানিজম ব্যাকটেরিয়া আমাদের বডিতে ঢুকতে পারে না, কারণটা কি? কারণ হলো আমাদের স্কিন আছে, মিউকাস মেমব্রেন আছে, এগুলা প্রিভেন্ট করে। তারপরে যদি বডিতে কোনো কারণে ব্রিচ অফ কন্টিনিউটি অফ দি স্কিন হয়, কেটে গেল অথবা বার্ন হয়ে গেল, উপরে মানে স্কিনটা লস হয়ে গেল, তখন ব্যাকটেরিয়া বা প্যারাসাইট এগুলো ঢুকে যায়, ফাঙ্গাস। ঢোকার পরে ঢুকলে কিন্তু ইনফেক্ট করতে পারে না, ওখানে সেকেন্ড লাইন ডিফেন্স আছে। ওইটাকে যখন পারে না, ওইটাকেও যখন সেকেন্ড লাইন ডিফেন্সও যখন এটাকে কন্ট্রোল করতে পারে না, তখন থার্ড লাইন ডিফেন্স চলে যায়। এখন ফার্স্ট লাইন ডিফেন্স আমাদের মানে স্কিনটা মিউকাস মেমব্রেন ইনভেড করে অর্গানিজম ঢুকে গেল বডি, তারপরে যে ইমিউন রেসপন্সটা হয় এটা হলো সেকেন্ড লাইন, এটা হলো ইনেট ইমিউনিটির। একটা হলো ব্যারিয়ার আর একটা হলো ভিতরের কতগুলা জিনিস আছে, এটা প্রিফর্মড, আগে থেকেই থাকে, সবসময় তৈরিই থাকে। তাহলে এক নম্বর এর হলো ইট ইজ প্রেজেন্ট ফ্রম বার্থ, এই যে ইট ইজ প্রেজেন্ট ফ্রম বার্থ। নন স্পেসিফিক মানে যদি করোনা ভাইরাস ফর এক্সাম্পল, করোনা ভাইরাসের এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয় বা সেল মেডিয়েটেড ইমিউনিটি তৈরি হয়, তাহলে শুধু করোনা ভাইরাসকেই যদি আবার ঢোকে তার এগেনস্টে এটা কাজ করবে, এটা হলো স্পেসিফিক যদি হয়, অ্যাডাপটিভ যেটা। কিন্তু নন স্পেসিফিক যখন, তখন এটা করোনা ভাইরাস না ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নাকি সালমোনেলা ব্যাকটেরিয়া না এস্কেরিশিয়া কোলাই সেটা দেখবে না, যেটাই ঢুকবে তার সাথে সে রিয়াক্ট করবে। এই জন্য এটা নন স্পেসিফিক, যতবার ঢুকবে একই রকম রিয়াকশন হবে। আর আরেকটা হলো এটা কোনো মেমোরি নাই, এখন ঢুকলো যে কাজ করবে, 6 মাস পরে যদি ঢুকে তাকে আবার একই কাজ করতে হবে, কোনো মেমোরি থাকবে না, আবার করতে হবে। তাহলে কি হলো ইনেট ইমিউনিটি? এটা হলো প্রেজেন্ট ফ্রম বার্থ, জন্মের পর থেকেই থাকে। তাহলে জন্মের পরে যেটা আসবে সেটা উল্টা ওইটা হবে অ্যাকোয়ার্ড ইমিউনিটি হবে। এটা হলো নন স্পেসিফিক, তার মানে এটা কোনো স্পেসিফিসিটি নাই। সালমোনেলা ঢুকলে যে কাজ করবে, এস্কেরিশিয়া কোলাই ঢুকলে যে কাজ করবে, শিগালা ঢুকলে একই কাজ করবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেইনস্টে যে কাজ করবে, তারপরে করোনা ভাইরাসের এগেইনস্টে একই ধরনের কাজ, যেটা নন স্পেসিফিক, কোনো স্পেসিফিসিটি নাই। তার মানে অ্যাকোয়ার্ড যেটা হবে সেটা স্পেসিফিক হবে, আমি বলবো পরে। আর এখানে কোনো মেমোরি থাকবে না, নো মেমোরি। এখন যেটা হলো মেমোরি নাই, কিন্তু অ্যাকোয়ার্ডে মেমোরি থাকবে, আমি পরে বলবো এটা। তাহলে প্রপার্টিজ অফ ইনেট ইমিউনিটি, একটা হলো প্রেজেন্ট ফ্রম বার্থ, এটা নন স্পেসিফিক, ইট হ্যাজ নো মেমোরি, এবং যতবারই ঢুকবে একই ধরনের রেসপন্স উইল বি সেম অন সাবসিকুয়েন্ট এক্সপোজার, সিমিলার রেসপন্স হবে। এখন এখানে কতগুলা ইনেট ইমিউনিটির কতগুলো কম্পোনেন্ট আছে। আচ্ছা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমি বলে নিই আগে একটু। অ্যাকোয়ার্ড ইমিউনিটির আরেকটা পার্ট হলো, কেউ কেউ বলে অ্যাডাপটিভ ইমিউনিটি, দুইটা কিন্তু সেম জিনিস। অ্যাকোয়ার্ড ইমিউনিটি অথবা অ্যাডাপটিভ ইমিউনিটি সেম, দুটো আলাদা না। তাহলে এটা ইট ইজ ডেভেলপড আফটার বার্থ। ইনেট ইমিউনিটি ছিল ইট ইজ প্রেজেন্ট ফ্রম দ্য বার্থ, অ্যাকোয়ার্ড
ইমিউনিটি অ্যাকোয়ার মানে অ্যাকোয়ার করতে হবে তাকে, এটা জন্ম থেকে নাই, ইট ইজ ডেভেলপড আফটার বার্থ। কিভাবে ডেভেলপ করে? এটা আফটার ইনফেকশন। ইনফেকশন আমরা জানি যে দুই ধরনের হতে পারে, একটা ক্লিনিক্যাল ইনফেকশন হতে পারে, মানে ঢুকলো অর্গানিজম, ডিজিজ হলো, যে আমরা এখন যেমন দেখছি যে করোনা ভাইরাসে কতগুলো হচ্ছে সিভিয়ার, কতগুলো মাইল্ড সিমটম, কতগুলো থাকছে অ্যাসিমটোমেটিক, শুধু ভাইরাস আছে। তাহলে অ্যাসিমটোমেটিক যেটা, সেটা হলো সাব ক্লিনিক্যাল, কোনো ক্লিনিক্যাল ফিচার নাই, অ্যাসিমটোমেটিক। সব ডিজিজেই কিন্তু এটা আছে অ্যাসিমটোমেটিক। বলা হয় কমিউনিটি মেডিসিনে যে যেটা ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করে, এগুলো হলো বলা হয় টিপ অফ দি আইসবার্গ, মানে একটা বরফ খণ্ডের বেশিরভাগই ডুবে থাকে, 10 ভাগের 9 ভাগই কিন্তু পানির মধ্যে ডুবে থাকে, বা 8 ভাগের 7 ভাগই ডুবে থাকে, 1 ভাগ উপরে থাকে। এটা টিপ অফ দি আইসবার্গ, যে ক্লিনিক্যাল সিমটম যেটা হয় সেটা টিপ অফ দি আইসবার্গ, এটা বলাই হয় যে কোনো ইনফেকশন আমরা যেটা দেখি কমিউনিটিতে, এটা হলো টিপ অফ দি আইসবার্গ। ভিতরে আরো অনেক আছে যেটা আমরা দেখতে পাই না। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা বলছিলাম, বা অ্যাডাপটিভ ইমিউনিটি, এটা কি? ইট ইজ ডেভেলপড বা অ্যাকোয়ার্ড আফটার বার্থ। কিভাবে ডেভেলপড হয়? আফটার ইনফেকশন হতে পারে, এটা ইনফেকশন হতে পারে ক্লিনিক্যাল অথবা সাব ক্লিনিক্যাল, অথবা ভ্যাকসিনেশন দিয়েও আমরা করি কিন্তু। যেমন লাইভ ভ্যাকসিন আছে, কিল্ড ভ্যাকসিন আছে, টক্সয়েড ভ্যাকসিন আছে। লাইভ ভ্যাকসিন কোনটা? যেমন আমরা MMR, মিজলস মামস রুবেলা ভ্যাকসিন হলো লাইভ ভ্যাকসিন। তারপর কিল্ড ভ্যাকসিন কোনটা? অনেক কিল্ড ভ্যাকসিন আছে, যেমন ডিপিটি, ডিপথেরিয়া, তারপরে নাকি ডিপথেরিয়া তো না, স্যার ডিপথেরিয়াটা ভ্যাকসিন, হ্যাঁ এই যে টক্সয়েড ভ্যাকসিন হলো ডিপিটি, ডিপথেরিয়া টক্সয়েড, হ্যাঁ টিটেনাস টক্সয়েড, এগুলা। তেমনি ভাবে কিছু কিল ভ্যাকসিন আছে, যেমন ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস ভ্যাকসিন, এরকম অনেক আছে। তাহলে আমরা তাহলে কিভাবে অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা আমরা বললাম যে একটা ইট ইজ অ্যাকোয়ার্ড আফটার বার্থ। কিভাবে? ইট ইজ ডেভেলপড আফটার ইনফেকশন অর উই ক্যান ইনডিউস বাই ভ্যাকসিনেশন। ঠিক আছে, এটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা বলেছিলাম যে ইনেট ইমিউনিটি নন স্পেসিফিক, অ্যাকোয়ার্ড ইমিউনিটি হলো স্পেসিফিক। আমরা অলরেডি বলেছি কতগুলো কথা, যে রুবেলা ভাইরাসের এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ। ঠিক আছে, শোনা যায়? শোনা যায়? এখানে দেখাচ্ছিল যে ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, এরকম একটা কথা, ওই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তাহলে এটা হলো স্পেসিফিক, তার মানে মিজলস মামস রুবেলা ভ্যাকসিন যদি আমরা দিই MMR, যে অ্যান্টিবডি ডেভেলপ করবে সেটা শুধু মিজলস ভাইরাস, মামস ভাইরাস এবং রুবেলা ভাইরাস যদি আবার ঢোকে তার সাথে বাইন্ড করবে, করে ওটাকে কিল করে দিবে, এলিমিনেট করে দিবে। ওটা কিন্তু করোনা ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেইনস্টে করবে। তেমনি ভাবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন আছে, ওটা যদি আমরা নেই, ওটা আবার মিজলস মামস রুবেলা ওটার এগেইনস্টে কোনো কাজ করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্পেসিফিক। That is, antibodies which will be developed will specifically bind with that antigen against which the antibody is developed. ঠিক আছে, তার মানে এটা স্পেসিফিক, আর ইনেটটা ছিল নন স্পেসিফিক। আর একটা ভেরি ইম্পর্টেন্ট property of acquired immunity, এটা memory cell. Memory cell is produced in acquired immunity. Innate immunity তে কিন্তু কোনো memory cell থাকে না, কোনো memory থাকে না। আর acquired immunity তে memory cell থাকে। memory cell এর কতগুলা, এগুলো আমরা পরে বলবো, কতগুলা characteristics, কি কাজে লাগে এটা। যেমন ধরো যে অ্যান্টিবডি তৈরি হয়, এই যে করোনার ক্ষেত্রে আমি বলি যে করোনা যাদের ভাইরাস ইনফেক্টেড হয়েছে তাদের অ্যান্টিবডি ডেভেলপ করেছে, বলা হচ্ছে যে 3-4 মাস পরে তাদের আবার ইনফেকশন হতে পারে। মানে কি? মানে 3 মাস পরে অ্যান্টিবডি গুলো তাদের শরীর থেকে নাই হয়ে যেতে পারে, আর অ্যান্টিবডি লাইফ স্প্যান ইজ ভেরি শর্ট।
তাহলে 3 মাস পরে তাহলে কি তারা আর প্রোটেকশন পাবে না? এমএমআর আমরা ছোটবেলায় দিয়েছি, এখন কেন হচ্ছে না মিজলস মাম্পস? তার মানে আমাদের শরীরে মেমোরি সেল হয়ে আছে। তাহলে অ্যান্টিবডি কিন্তু নাই, মেমোরি সেল হয়ে আছে। এই মেমোরি সেলের ক্যারেক্টারিস্টিক হলো যে এটা অনেক দিন বাঁচে। অ্যান্টিবডি যেমন 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়, কয়েক সপ্তাহ আসলে থাকে, তারপরে কিন্তু মেমোরি সেল অনেক দিন বাঁচে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে মেমোরি সেল ও ডেথের আগে প্রোজেনি রেখে যায়, সালেহ ভাই, আমি একটা লেকচার ক্লাসে, আমি ক্লাসটা শেষ করে কথা বলি। হ্যালো, আমি 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 লেকচার ক্লাসটা শেষ করে কথা বলি, আমি শেষ করে কথা বলছি। আচ্ছা, তাহলে মেমোরি সেলের ক্যারেক্টারিস্টিক বলছিলাম, এটা হলো লাইফ স্প্যান ইজ লং, 1 নম্বর। 2 নম্বর কথা হলো বিফোর ডেথ ইট গিভস ইটস প্রোজেনি, মানে বাচ্চা কাচ্চা রেখে যায়, ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এইটা আরেকটা ক্যারেক্টারিস্টিক হলো যে ভেরি স্মল অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন ক্যান স্টিমুলেট মেমোরি সেল and memory cell can produce huge amount of antibody. তাহলে এই যে আমরা ছোটবেলায় যে এমএমআর ভ্যাকসিন নিয়েছি, মিজলসের ভ্যাকসিন নিয়েছি ফর এক্সাম্পল, ওই মেমোরি সেলটা কিন্তু আমাদের রয়ে গেছে শরীরে। এখন যখনই ভাইরাসটা আবার ঢুকছে, যেহেতু আমরা বলেছি যে এটা অনেক দিন বাঁচে, এতদিন তো আর বাঁচে নাই, ও মরে যাওয়ার আগে ওর বংশধর রেখে গেছে, প্রোজেনি রেখে গেছে, ওগুলো রয়ে গেছে। ওই একটা দুইটা ভাইরাস যখনই ঢুকবে তখন ওই মেমোরি সেল যেটা আছে ওর সাথে বাইন্ড করে ও প্রচুর পরিমাণে অ্যান্টিবডি রিলিজ করে দেয়, যার ফলে ওই ভাইরাস আর ইনফেক্ট করতে পারে। তাহলে মেমোরি সেলের ক্যারেক্টারিস্টিক আমরা বললাম 3টা। একটা হলো যে ইট হ্যাজ ভেরি লং লাইফ, নাম্বার 1। নাম্বার 2, বিফোর ডেথ ইট গিভস প্রোজেনি। আর নাম্বার 3 হলো স্মল অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন ক্যান স্টিমুলেট মেমোরি সেল and memory cell can produce huge amount of immunoglobulin G molecule. এই যে immunoglobulin G, immunoglobulin M, এগুলো এখন থেকে শুনে রাখো, পরে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটির কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা বললাম? একটা হলো ইট ইজ অ্যাকোয়ার্ড আফটার বার্থ। কিভাবে অ্যাকোয়ার হতে পারে? বাই ক্লিনিক্যাল অ্যান্ড সাবক্লিনিক্যাল ইনফেকশন অথবা ভ্যাকসিনেশন, এইটা। আর এটা আরেকটা কি ক্যারেক্টারিস্টিক? এটা স্পেসিফিক, একদম স্পেসিফিক, যেটার এগেইনস্টে আমরা এটা ইমিউনিটি ডেভেলপ করবে, শুধু ওটার এগেইনস্টে কাজ করবে, অন্য কোনো দিকে সে তাকাবে, এটা। আর হলো মেমোরি সেল তৈরি করে রেখে যায়। আর একটা ক্যারেক্টারিস্টিক আছে, সেটা হলো যে প্রথমবার যদি ভাইরাসটা ঢোকে, এর যে রেসপন্স মানে অর্গানিজম ঢোকে যে রেসপন্স, সাবসিকুয়েন্ট এক্সপোজারের রেসপন্সটা অনেক বেড়ে যায়। কিন্তু নন স্পেসিফিক আমরা বলেছিলাম যতবার আসবে ততবার একই ধরনের রেসপন্স হবে। আর এখানে যেমন আমি বলি, একটা এক্সাম্পল দিই, সেটা হলো যে আমি যখন হেপাটাইটিস বি মানে এইচবিএসএসজি ভ্যাকসিন নিলাম, প্রথমবার 6 মাস পরে যখন করলাম, দেখলাম যে 250 ইউনিট অ্যান্টিবডি। তার 6 মাস পরে আরেকটা বুস্টার নিলাম, পরে দেখা গেল 1000 হয়ে গেল। তার মানে কি, প্রথমবার যেটা হলো 250 পর্যন্ত, সাবসিকুয়েন্ট এক্সপোজার হলে রেসপন্স ইজ হাইটেন্ড। এটা আমরা পরে বলবো, প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তো এই জিনিসটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে আছে, এরকম কিন্তু ইনেট ইমিউনিটিতে এরকম নাই। যতবারই ঢুকবো, আজকে যদি সালমোনেলা ঢোকে যেরকম রেসপন্স করবে ইনেট ইমিউনিটি, 6 মাস পরে ঢুকলে একই ধরনের রেসপন্স, কম বেশি হবে। ঠিক আছে, এটাই। আর এখন আমরা যদি সেলস, কি কি সেল ইনভলভ হতে পারে? এই যে ইনেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে 2 ধরনের আছে। একটা হলো কতগুলা সেল ইনভলভ হয়, কতগুলা সলিউবল কম্পোনেন্ট ইনভলভ হয়, যেমন অ্যান্টিবডি, সাইটোকাইন, এগুলা কমপ্লিমেন্ট। তাহলে আমরা আগে বলি সেলস, কি কি সেলস ইনভলভ হতে পারে।
তার আগে বলা উচিত ছিল যে কি কি সেল আছে আমাদের ইমিউন সিস্টেমে পার্টিসিপেট করে, মেজর সেলস। এখানে আমরা একে একে, এটা কিন্তু ওভারল্যাপিং হবে, একটা বলতে গেলে আরেকটা চলে আসবে, কিন্তু যখন কয়েকটা ক্লাস হয়ে যাবে তখন সবগুলো একসাথে করে, আমি প্রথমেই বলেছি প্রথম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, পড়তে হবে। তাহলে 1 নম্বর হলো সেলস ইনভলভড ইন ইনেট ইমিউনিটি, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি কাজ করে? একটা ব্যাকটেরিয়া যখনই ঢোকে ওইটাকে এনগাল্প করে ফেলে, রাক্ষসের মতো খেয়ে বাস ইন্টারসেলুলারে কিল করে দেয়। এটা ডেনড্রাইটিক হচ্ছে ওয়ান টাইপ অফ ম্যাক্রোফেজ সেল, ডেনড্রাইটিক সেল। এটাও এইটা এখানে কোত্থেকে আসলো এটা? হ্যাঁ, তাহলে ডেনড্রাইটিক সেলও কিন্তু ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে? তাহলে সেলস ইনভলভড ইন ইনেট ইমিউনিটি, সেটা হলো ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল। চারটা। ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এনগাল্প করে, ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিলও কিন্তু ফ্যাগোসাইটোসিস করে। আমি একটু পরে বলবো ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল কি আর নিউট্রোফিলের মধ্যে ডিফারেন্সেস। তিনটাই কিন্তু ফ্যাগোসাইট করে, ফ্যাগোসাইটোসিস করে। আর ন্যাচারাল কিলার সেল কি করে? এটা ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল, এগুলোকে কিল করে। তাহলে সেলস ইনভলভড ইন ইনেট ইমিউনিটি, এটা পরীক্ষায় কিন্তু একটা পেইড কোশ্চেন। What are the cells involved in innate immunity? একটা হলো ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল। তারপরে প্রশ্ন আসে তাহলে ম্যাক্রোফেজ কি কাজ করে? ম্যাক্রোফেজ করে ফ্যাগোসাইটোসিস, ডেনড্রাইটিক সেলও করে ফ্যাগোসাইটোসিস ইনেট ইমিউনিটিতে, নিউট্রোফিল করে হলো এটাও ফ্যাগোসাইটোসিস করে। ন্যাচারাল কিলার সেল কি কাজ করে? একটু আলাদা কাজ করে, ভাইরাস ইনফেক্টেড সেল এবং টিউমার সেলকে কিল করে। এখন এটা হলো ইনেট ইমিউনিটি। তাহলে হোয়াট আর দ্য সেলস অফ ইনেট ইমিউনিটি? ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে? এখন হোয়াট আর দ্য সেলস ইনভলভড ইন অ্যাকোয়ার্ড ইমিউনিটি? এই যে এখানে দেখো ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল, এটা কিন্তু শব্দ হচ্ছে কেন? ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল এই দুইটা কিন্তু ওইটাতেও ছিল কমন, বোথ ইনেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি। স্যার এখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করছে। হ্যাঁ ঠিক আছে, বলবো এটা। তাহলে সেলস ইনভলভড ইন ইনেট ইমিউনিটি, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল আছে, সাথে নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেলও আছে। সেলস ইনভলভড ইন অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটাতে কিন্তু ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল আছে। এর সাথে যোগ হয়েছে কি? টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। এখন এখানে নেক্সট কোশ্চেন আসে যে করা হয় পরীক্ষায়, আমি অলরেডি বলে ফেলেছি যে ইনেট ইমিউনিটিতে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল কি কাজ করে, অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কি কাজ করলো, যেটাতে আবার অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে আনতে হবে। এটা বলে ফেলেছে ও, যে তোমার কত রোল নাম্বার যে কথা বললাম? আচ্ছা, তোমরা মাইক্রোফোন অফ রাখো, তোমাদের মাইক্রোফোন গুলো অফ করে দাও, মিউট করে দাও। আচ্ছা, তাহলে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এটা তো এনগাল্প করে, মানে ফ্যাগোসাইটোসিস তো করে, সাথে অ্যান্টিজেন প্রেজেন্টও করে, বলে ফেলেছি, ঠিক আছে? আর টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের অনেকগুলো সাবক্লাস আছে, আমরা পরে বলবো, যেমন সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, তারপরে হেল্পার টি সেল, CD4 পজিটিভ যেটা হেল্পার টি সেল, এটা হেল্পার টি সেলের আবার অনেকগুলো সাব টাইপ আছে, অনেকগুলা আছে, যেমন CD4, CD8-4, তারপরে CD17, তারপর 23, 13, এরকম আমরা বলবো পরে এগুলা। তাহলে হোয়াট আর দ্য সেলস ইনভলভড ইন ইনেট ইমিউনিটি, হোয়াট আর দ্য সেলস ইনভলভড ইন অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা আমরা জানলাম। এখন কতগুলো মানে সলিউবল সাবস্টেন্স আছে যেটা ইনেট ইমিউনিটিতেও কাজ করে,
আবার কতগুলো সলিউবল সাবস্টেন্স আছে যেটা অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কাজ করে। কোন কোন সলিউবল সাবস্টেন্স ইনেট ইমিউনিটিতে কাজ করে? যেমন কমপ্লিমেন্ট, তারপরে সার্টেন সাইটোকাইনস, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 10, এগুলা কিন্তু টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এগুলো আমি লিখি নাই, এগুলো আস্তে আস্তে পরে জানা যাবে। এগুলো হলো ইনেট ইমিউনিটিতে কাজ করে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কোনগুলো কাজ করে? অ্যান্টিবডি মেইনলি, আর কতগুলো সাইটোকাইন। তাহলে সলিউবল সাবস্টেন্স যেগুলা ইনেট ইমিউনিটিতে কাজ করে, এটা কমপ্লিমেন্ট, সার্টেন সাইটোকাইনস, এগুলা। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কোনগুলো কাজ করে? মেইনলি হলো ইমিউনোগ্লোবুলিনস আর সার্টেন সাইটোকাইনস, মেইনলি ইমিউনোগ্লোবুলিন। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ক্লাসিফিকেশন বলে ফেলেছি। এইবার আমরা বলি যে ইমিউনোজেন এবং অ্যান্টিজেন। আচ্ছা, তার আগে আমরা বলি যে প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স, এগুলো কিন্তু ওভারল্যাপিং। এগুলো হলো ওভারল্যাপিং, একটা বলতে গিয়ে আর একটা না বললে মনে হয় যে বোঝা যাবে না, কিন্তু এটা প্রথম থেকে শুনে রাখতে হবে। পরের বার যখন এগুলো কথা আসবে তখন কোরিলেট করতে হবে, করলে তখন বোঝা যাবে। যেমন প্রাইমারি ইমিউন রেসপন্স আমি একটু বলি, এটা লেখাটা কোনটা জানো? হ্যাঁ, আচ্ছা, এখানে লিখলে হবে তো নাকি? আচ্ছা, আসলে না তো, বড় করতে হবে নাকি? হ্যাঁ, এইবার ইমিউন রেসপন্স দেখা যায় নাকি? জি স্যার। আচ্ছা, ইমিউন রেসপন্স দুই ধরনের আছে, একটা হলো প্রাইমারি, আরেকটা হলো সেকেন্ডারি। প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স, দুই ধরনের আছে। শোনা যায়, বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এখন প্রাইমারি ইমিউন রেসপন্স কোনটা? যেটা প্রথমবারে ফার্স্ট এক্সপোজারে যেটা হয়। ফার্স্ট এক্সপোজার আমি কিন্তু কিছু কথা অলরেডি বলেছি, তাই না? যে আমি এইচবিসিজি ভ্যাকসিন নিলাম, প্রথমে আমি যখন দেখলাম 250 ইউনিট ছিল, আমি যখন আরেকটা ডোজ নিলাম 6 মাস পরে, তখন কিন্তু 1000 হয়ে গেল, তাই না? এটা হলো সেকেন্ডারি, যে 6 মাস পরে যেটা নিলাম ওটা হলো কি সেকেন্ডারি ইমিউন রেসপন্স হলো। তাহলে প্রাইমারি ইমিউন রেসপন্স যেটা হবে সেটা হলো ফার্স্ট এক্সপোজার। ফার্স্ট এক্সপোজারে, ঠিক আছে? আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা হবে তাহলে সাবসিকুয়েন্ট এক্সপোজার। প্রাইমারি ইমিউন রেসপন্সটা হবে ফার্স্ট এক্সপোজারে, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স হচ্ছে সাবসিকুয়েন্ট এক্সপোজারে। শোনা বোঝা যায়? আচ্ছা, তারপরে প্রাইমারি ইমিউন রেসপন্সে আমি অলরেডি আগে বলে ফেলেছি কিন্তু কিছু কিছু, যে ল্যাগ পিরিয়ড বলে একটা কথা আছে। ল্যাগ পিরিয়ড, এটা বলা হয় না। ল্যাগ পিরিয়ড মানে তোমার অ্যান্টিজেনটা ঢুকলো, ঢোকার পরে ইমিউন রেসপন্স হতে কত সময় লাগে। নর্মালি ধরো যখন ডেঙ্গি হয়
কয়দিন পরে অ্যান্টিবডি পজিটিভ হয় বলো দেখি একজন? জ্বর আসলো, কয়দিনের দিন গিয়ে অ্যান্টিবডি পজিটিভ হয় আইজিএম? এক সপ্তাহ, 6 দিনের আগে না, 6-7 দিনে গিয়ে সাধারণত পজিটিভ হবে। ভাইরাসটা ঢুকেছে আগেই, তাহলে ল্যাগ পিরিয়ড ইজ প্রলংড। আর যখন সেকেন্ডারি ডেঙ্গি হয়, ডেঙ্গি শক, তখন কয়দিনে অ্যান্টিবডি তৈরি হয়, পাওয়া যায়? 6 দিন পরে অ্যান্টিবডি আর আইজিএম পাওয়া যায় না, 2 দিন, কয়েক ঘন্টা পরেই পাওয়া যায়। তার মানে আগে ডেঙ্গি হয়েছিল, তার মেমোরি সেল তৈরি হয়ে আছে, আবার যখন ভাইরাস ঢুকলো তখন খুব তাড়াতাড়ি কয়েক ঘন্টা পরেই বা সেকেন্ড ডেতে দেখা যায় যে প্রচুর অ্যান্টিবডি তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এই জন্য এটা হলো মানে সেকেন্ডারি ইমিউন রেসপন্স হয়েছে। তাহলে ফার্স্ট এক্সপোজার প্রাইমারি ইমিউন রেসপন্স, এবং এখানে ল্যাগ পিরিয়ড ইজ প্রলং। আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সের ল্যাগ পিরিয়ডটা কি হবে? শর্ট। হ্যাঁ, শর্ট। এই যে ডেঙ্গি যে এক্সাম্পলটা দিলাম, যে প্রথমবার হলো 6 দিন আগে 6 ডেতে গিয়ে আইজিএম একটু দেখা যায়, 7-8 দিনে গিয়ে আইজিএমটা ক্লিয়ার হয়, 12-14 দিনের দিনে গিয়ে আইজিএম আইজিজি দুটাই পজিটিভ। 10 দিন পর থেকে অল্প অল্প আইজিজি আসা শুরু হয়, 4 উইকসের পরে দেখা যায় শুধু আইজিজি। ঠিক আছে, তাহলে ওখানে ল্যাগ পিরিয়ড মিনিমাম 6 ডে, মানে প্রলং। আর সেকেন্ডারি ডেঙ্গিতে দেখা যায় যে ল্যাগ পিরিয়ড 1 to 2 ডেজ, তার মানে শর্ট এইটা। আর সেকেন্ডারি ডেঙ্গিতে 2 দিন পরে দেখা যায় যে কোনো আইজিএম পাওয়া যায় না, শুধু আইজিজি। আমি বলেছি যে মেমোরি সেল, বললাম না মেমোরি সেলের একটা ক্যারেক্টারিস্টিক কি, যে small amount of antigen can stimulate memory cell and produces huge amount of immunoglobulin G. হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা লেকচার ক্লাসে, আমি একটু পরে ফোন দিই ক্লাসটা শেষ করে। আচ্ছা প্লিজ, থ্যাংক ইউ। ফার্স্ট এক্সপোজার ল্যাগ পিরিয়ড হলো প্রলং। আচ্ছা, এটা আমরা যেটা বলছিলাম সেটা হলো যে সাবসিকুয়েন্ট এক্সপোজারে ডেঙ্গি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, তাই না, যে 6 দিন আগে কোনো অ্যান্টিবডি পাওয়া যায় না, এবং 6 দিন পরে যেটা পাওয়া যায় আইজিএম ফার্স্ট পাওয়া যায় 6 ডেতে। আর সেকেন্ডারি ডেঙ্গিতে আইজিএম পাওয়া যায় না বললেই চলে, হ্যাঁ, পাওয়া গেল কয়েক ঘন্টা, তাহলে এটা আইজিজি পাওয়া যায়। তাহলে প্রাইমারি ইমিউন রেসপন্সে প্রিডমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন আইজিএম। প্রিডমিনেন্ট কথা বলতে হবে না, আমি বললাম যে 6 দিনের দিন আইজিএম আসলো, 10 দিন পর থেকে আইজিজি আসা শুরু হলো, মানে আইজিএম আইজিজি দুটাই পজিটিভ, তারপরে 4 সপ্তাহ পরে শুধু আইজিএম আর থাকে না। সেকেন্ডারি ডেঙ্গিতে আইজিএম পাওয়া যায় না বললেই চলে, যায় না, কয়েক ঘন্টা, আইজিজি কিন্তু হাই টাইটার। তাহলে প্রাইমারি ইমিউন রেসপন্স এটা প্রিডমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন ইজ আইজিএম, প্রিডমিনেন্ট। ঠিক আছে, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে প্রিডমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন আইজিজি। পরীক্ষায় সবাই বলে কি ওখানে আইজিএম আছে, এখানে আইজিজি আছে, সেটা নয়, এটা বললে কিন্তু অবস্থা খারাপ। বুঝতে হবে আইজিএম ইজ প্রিডমিনেন্ট, কিন্তু ওখানেও কিন্তু আইজিজি থাকতে পারে। আইজিজি কতদিন পরে? 10 দিন পরে বললাম শুরু হয়, তাই না? আইজিজি থাকবে না তা না। এখন যদি কেউ বলে যে ওখানে শুধু আইজিএম তৈরি হয়, এখানে শুধু আইজিজি তৈরি হয়, কথাটা কি ঠিক? ঠিক না। কোন কোন জায়গায় এরকম কথা বলা আছে, নোট বই, এগুলো ওই জন্য ওগুলো কথা বললে ফেল। তাহলে এখানে
predominant immunoglobulin will be IgM in primary immune response. Secondary immune response, predominant immunoglobulin will be IgG. ঠিক আছে? এটা আরেকটা হলো যে ইমিউন রেসপন্স মানে অ্যান্টিবডি যে টাইটার আমরা যদি দেখি এটা একটা লেভেল কম আমরা যদি দেখি যে ইউনিটে এই যে আমি এইচবিএসজি যে ভ্যাকসিন নিলাম 250 ছিল তাই না, আবার 6 মাস পরে যখন সেকেন্ডারি ইমিউন রেসপন্স হলো 1000 হয়ে গেল, মোর দ্যান 1000। তার মানে রেসপন্স ইজ হাইটেন্ড। এটা হলো লো লেভেল অফ antibody level remains low in primary immune response, and in secondary immune response is heightened মানে অনেক গুণ বেশি। এটা দিলাম যে আমি যখন এইচবিসিজি ভ্যাকসিন দিলাম তখন ছিল 250 ইউনিট, আর আমি যখন 6 মাস পরে আবার নিলাম ওটা হলো সেকেন্ডারি ইমিউন রেসপন্স হলো, তখন কিন্তু 1000-এর উপরে মোর দেন 1000 চলে আসতো। তার মানে রেসপন্স ইজ হাইটেন্ড। কেন হলো হাইটেন্ড? এই যে মেমোরি সেলটা ওই যে বলেছিলাম যে স্মল অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন ক্যান স্টিমুলেট মেমোরি বি সেল অ্যান্ড ক্যান প্রডিউস হিউজ অ্যামাউন্ট অফ ইমিউলিন জি অ্যান্টিবডি। মেমোরি সেলের জন্য এই হাইটেন্ড রেসপন্সটা হয়। তাহলে ইমিউন রেসপন্স আমরা জানলাম হলো দুই ধরনের, একটা হলো প্রাইমারি, একটা প্রথম যেটা আসবে, আর একটা হলো সাবসিকুয়েন্ট এক্সপোজারে যেটা হবে। তাহলে তার মানে একটা হলো প্রাইমারি ইমিউন রেসপন্স আর একটা হলো সেকেন্ডারি ইমিউন রেসপন্স। প্রাইমারি ইমিউন রেসপন্স যেটা হলো ফার্স্ট এক্সপোজারে যেটা হবে, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স হলো সাবসিকুয়েন্ট এক্সপোজার। আমি একবার নিলাম ভ্যাকসিন, 6 মাস পরে বুস্টার নিলাম, আমি যখন আমার পিএইচডি করতে দেশের বাইরে গেলাম তখন আর একটা বুস্টার নিয়ে গেলাম। এই যে সাবসিকুয়েন্ট এক্সপোজারে এটা বাড়তে থাকে। তেমনি ভাবে কিন্তু প্রাইমারি ইমিউন রেসপন্সে এটা মানে সাবসিকুয়েন্ট এক্সপোজার যেটা সেটা হলো সেকেন্ডারি ইমিউন রেসপন্স হবে, আর প্রথমবার যেটা হবে সেটা হলো প্রাইমারি ইমিউন রেসপন্স। ল্যাগ পিরিয়ড মানে ডেভেলপমেন্ট অফ ইমিউন রেসপন্স অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ দি অ্যান্টিজেন। ভ্যাকসিন নিলাম কতদিন পরে বা ইনফেকশন হলো, হওয়ার পরে কয়দিন পরে অ্যান্টিবডি তৈরি হলো, এটা হলো বলা হয় ল্যাগ পিরিয়ড ইজ প্রলংড in primary immune response. In secondary immune response, the lag period is short. আমি যেটা এক্সাম্পল দিলাম ডেঙ্গিতে, প্রাইমারি ডেঙ্গিতে 6 দিন আগে অ্যান্টিবডি তৈরি পাওয়া যায় না, সেকেন্ডারি এতে 2 দিন পরে হিউজ অ্যামাউন্ট অফ আইজিজি অ্যান্টিবডি পাওয়া যায়, হিউজ। আচ্ছা, predominant immunoglobulin in primary immune response is IgA, আর predominant immunoglobulin is secondary immune response is IgG। যেটা আমি বললাম প্রিডোমিনেন্ট কারণ হলো ওখানে আইজিএম থাকে, 6 দিনে ফেইন্ট ব্যান্ড দেখা যায়, কিন্তু সেকেন্ডারি ডেঙ্গিতে দেখা গেল যে সেকেন্ডারিতে হিউজ অ্যামাউন্ট অফ আইজিজি, প্রচুর। প্রিডোমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন ওই কথা বললে কিন্তু চলবে না যে এখানে আইজি হয় এখানে আইজিজি তৈরি হয়, এটা না। এখানে প্রিডোমিনেন্ট কথাটা বলে, প্রিডোমিনেন্টলি আইজিএম ইজ প্রডিউসড, আর এখানে প্রিডোমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন ইজ আইজিজি ইন সেকেন্ডারি ইমিউন রেসপন্স। আর ইমিউন রেসপন্স যেটা প্রাইমারি ইমিউন রেসপন্স এটা লো লেভেল অফ ইমিউন রেসপন্স হয়, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে রেসপন্স ভেরি হাইটেন্ড মানে অনেক বেশি রেসপন্স হয়। তাহলে আমরা যদি সামারাইজ করি, প্রথম থেকে আমরা ওইদিকে তো যেটা বললাম ইমিউনিটি, তাহলে ইমিউনিটি আমরা ডেফিনিশন জানলাম এবং ক্লাসিফিকেশন জানলাম। ডেফিনিশনটা কি? It is the state of the body by which body can recognize an immunogen. ইমিউনোজেনটা কি আমরা পরে নেক্সট ক্লাসে বলবো, ইমিউনোজেন কি, অ্যান্টিজেন কি, এগুলা কি কি প্রপার্টি আছে। তাহলে ইট ইজ দ্য স্টেট অফ দি বডি বাই হুইচ body can recognize an immunogen, that is foreign antigen, induces immune response and eliminates the immunogen from the body in most of the cases. ঠিক আছে, এটা হলো ইমিউনিটি। ডিফাইন ইমিউনিটি, পরীক্ষায় যদি কেউ ইমিউনিটি ডেফিনেশন না পারে তাহলে কি হবে?
বলো, পরীক্ষায় ইমিউনিটি ডেফিনেশন না পারলে কি হবে? ফেল, পরের বার আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ইমিউনিটি। ক্লাসিফিকেশনের মধ্যে দুই ধরনের আমরা জানি, যে এখন বললাম, আরো আছে, কিন্তু আরো আছে, বলবো। এটা বেসিকটা আমি বলছি আর কি। একটা হলো ইনেট ইমিউনিটি, এটা হলো, আর একটা হলো অ্যাকুয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটির কি প্রপার্টি? এটা হলো ইট ইজ প্রেজেন্ট ফ্রম দ্য বার্থ, এটা নন স্পেসিফিক, ইট হ্যাজ নো মেমোরি। আর অ্যাকুয়ার্ড ইমিউনিটি is developed after birth and it is developed কিভাবে হতে পারে? by infection, যেটা সাবক্লিনিক্যাল অথবা ভ্যাকসিনেশন অথবা ভ্যাকসিনেশন হতে পারে। আর এটা আরেকটা কি প্রপার্টি? স্পেসিফিক, একটা এগেইনস্টে যেটা দিব সেটাই, যেটার এগেইনস্টে ভ্যাকসিন দিব ও শুধু ওটার এগেইনস্টে কাজ করবে, যেটা যে ইনফেকশনটা হবে শুধু সেই ইনফেকশনই আর হতে দিবে না। আর হলো মেমোরি, মেমোরি প্রেজেন্ট, মানে মেমোরি সেল তৈরি হয়ে থাকে, পরে এটা কাজ করে। আচ্ছা, আর কি সেলস ইনভলভড ইন ইনেট ইমিউনিটি? এটা হলো ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল। ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, নিউট্রোফিল এরা ফ্যাগোসাইটোসিস করে ইনেট ইমিউনিটি। আর ন্যাচারাল কিলার সেল এটা ভাইরাসকে কিল করে, ভাইরাস ইনফেক্টেড সেল কিল করে, আর টিউমার সেলকে কিল করে। আর cells involved in acquired immunity হলো ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট। এখানে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল দুটাতে কিন্তু কমন, ওখানে যেমন ফ্যাগোসাইটোসিস করে, আর এখানে এটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। আচ্ছা, তারপরে আমরা বললাম কি, যে ইমিউন রেসপন্স, প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স। প্রাইমারি ইমিউন রেসপন্স হলো প্রথমে যেটা ফার্স্ট এক্সপোজারে হয়, সেকেন্ডারি ইমিউন রেসপন্স হলো সাবসিকুয়েন্ট এক্সপোজার। প্রাইমারি ইমিউন রেসপন্সে ল্যাগ পিরিয়ড যেটা, সেটা লং, প্রলংড। আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে ল্যাগ পিরিয়ড শর্ট। প্রাইমারি ইমিউন রেসপন্সে যেটা প্রিডোমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন কোনটা? প্রাইমারি IgM। আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে IgG। প্রিডোমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন IgG। আরেকটা কি ডিফারেন্স? Low level of immune রেসপন্স লো লেভেল, আর ওখানে হাইটেন্ড রেসপন্স, হাই লেভেল রেসপন্স। এইবার আমরা এখানে কি আমরা করতে পারবো টেক্সটে যে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর এরপরে ইমিউনিটি আবার অন্যভাবে ক্লাসিফাই করা যায়। এটা হলো বেসিক বললাম, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ, প্যাসিভ, দুইটা ইমিউনিটি এভাবে ক্লাসিফাই করা যায়। অ্যাক্টিভটা কোনটা? অ্যাক্টিভটা হলো এই যে আমরা দিলাম ভ্যাকসিন দিলাম, অথবা ইনফেকশন হলো, অথবা যেভাবে হোক বডিতে আমরা আইদার ইনফেকশন অথবা ভ্যাকসিনেশন মানে দেওয়ার পরে যে আমরা ইমিউন রেসপন্সটা করলাম, এটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি ডেভেলপ। আর প্যাসিভ ইমিউনিটি কোত্থেকে? এটা হলো প্রিফর্মড, গুড, প্রিফর্মড অ্যান্টিবডি আমরা আমাদের কাছে থাকতে পারে। যেমন টিটেনাস, যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে কেউ আসে, তাকে কিন্তু আমরা টিটেনাস ইমিউনোগ্লোবুলিন দেই, আবার টিটেনাস টক্সয়েড দিই। এটাকে বলা হয় অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন, প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন। ঠিক আছে, তারপরে প্যাসিভ ইমিউনাইজেশন আমরা ইউজ করি হেপাটাইটিস এ ভাইরাসে এগেইনস্টে ইউজ করতে পারি। আমরা যে প্লাজমা দিচ্ছি, এই যে জাফরুল্লাহ চৌধুরী যে করোনা ভাইরাস ইনফেক্টেড হলো, হওয়ার পরে উনি সেকেন্ড ডেতেই প্লাজমা, কনভালেসেন্ট প্লাজমা নিয়ে নিলেন, এটা কোন ধরনের ইমিউনিটি?
প্রিফর্মড অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি দিয়ে ওর আগের যে ভাইরাসগুলো ছিল এটা নিউট্রালাইজ করে দেওয়া হলো। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি হলো অ্যাক্টিভলি পার্টিসিপেট করে যেটা বডি। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি ইজ ডেভেলপ আফটার participating the body's immune system and produces immune response. আর প্যাসিভ ইমিউনিটি এটা বডির ইমিউন সিস্টেমের কিছু নাই, এটা প্রিফর্মড অ্যান্টিবডি গুলো দিয়ে দেওয়া। এক্সাম্পল কতগুলো বললে হয়। এখানে আবার দুটো আছে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি, আমরা অলরেডি বলে ফেলেছি। একটা হলো টিটেনাস, তারপরে একটা মা হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, তার বাচ্চা হলো, তাহলে বাচ্চার ক্ষেত্রে কি মেজার নিতে হবে এটা আমরা পরীক্ষায় জিজ্ঞাসা করি। এটা হলো ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। কারণটা হলো যদি কোনো ভাইরাস ঢুকে থাকে বাই দিস টাইম ওইটা নিউট্রালাইজ করে দিবে। আর এইচবিএসএজি ভ্যাকসিনও দিতে হবে, এই ভ্যাকসিনটা তখন অ্যান্টিবডি তৈরি করবে তার বডিতে। ঠিক আছে, এইটা। আর একটা আমরা দেই হলো র্যাবিসে, কুকুরের কামড় দিলে যেটা হয়, দুইটাই দেই কিন্তু, র্যাবিস ইমিউনোগ্লোবুলিনও দেওয়া হয়, আবার র্যাবিস ভ্যাকসিনও দেওয়া হয়। ভ্যাকসিনও দেওয়া ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় কেন? যে কটা ভাইরাস যদি ঢুকে থাকে ওগুলোকে নিউট্রালাইজ করবে। আর ভ্যাকসিন দেওয়া হয় আস্তে আস্তে বডিতে অ্যান্টিবডি তৈরি করবে, এই আর কি। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা। এই প্যাসিভ ইমিউনাইজেশন বা প্যাসিভ ইমিউনিটি আবার অনেকভাবে আসতে পারে। একটা হলো বাইরে থেকে আমরা দিয়ে দিই, যেটা আমি এতক্ষণ বললাম, অ্যান্টিসেরা বা ইমিউনোগ্লোবুলিন। আর একটা হলো মা থেকে পেতে পারে, মা থেকে পেতে পারে, মাদার টু ফিটাস, তাই না? কোন অ্যান্টিবডি যায়? IgG কেন আইজিএম যেতে পারে না? আইজিজি এর জন্য হচ্ছে প্লাসেন্টাতে রিসেপ্টর থাকে। গুড, প্লাসেন্টা বেরিয়ে ক্রস করতে পারবে স্যার আইজিজি, কিন্তু মতলব থাকে না। রিসেপ্টর আছে, এখানে রিসেপ্টর আছে, এটা দিয়ে যেতে পারে। হ্যাঁ, আইজিজি আর আইজি অন্য কোনো অ্যান্টিবডি যেতে, আইজিএম আমরা যখন অ্যান্টিবডি পড়াবো তখন এটা। আর কোন দিক দিয়ে যেতে পারে? ব্রেস্ট মিল্কের মাধ্যমে যেতে পারে। ব্রেস্ট মিল্কের মধ্যে কোন অ্যান্টিবডি যায়? থাকবে IgA গুড। তাহলে তোমরা তো ভালোই পড়াশোনা করেছো, তাই না? গুড, তোমরা খুব ভালো হবা। তোমাদের ব্যাচটা মনে হচ্ছে যে খুবই ভালো হবে, কিন্তু করোনার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে না? তো তোমাদের পরীক্ষার কি অবস্থা ওইটা? এখনো কোনো নোটিশ দেওয়া হয় না আসলে। তাই একবারে দুটো দিতে পারবো না? সেকেন্ড প্রপ, থার্ড প্রপ একসাথে, ওইখানে হলো দুইটা, এদিকে 5টা 7টা সাবজেক্ট, অসুবিধা কি? আগে তো হইতো স্যার দিতে পারবো। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ ঠিক আছে, পড়াশোনা করতে হবে, পড়বা। আচ্ছা যাই হোক, শোনো, আমি বোর্ডে ক্লাস নিয়ে অভ্যস্ত। হ্যাঁ, আমি এইভাবে ক্লাস দেয়, তো যাই হোক, বোঝা গেল তো নাকি? বোর্ডে হলে ভালো বোঝা যায়, এখানে তো লিখতে পারি না অতটা। বোঝা যায় তো? এই যে পরে যেটা লিখলাম ইমিউন রেসপন্স, এগুলো লেখা বোঝা গেছে? গুড, তাহলে তো হবেই। তো ঠিক আছে, তাহলে এখনই শেষ হয়ে যাবে আমার টাইম। কতজন আজকে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করলা? স্যার এখন 144 পার্টিসিপেন্টস আছে। 144। শোনো, আমার ক্লাসের কতগুলো নিয়ম আছে কিন্তু আমি বলে দিই। সেটা হলো যে টাইমলি আসতে হবে, 1 নম্বর কথা। তারপরে কিন্তু আমি ক্লোজ করে দেব। 2 নম্বর কথা হলো যে আমি কয়েক প্রশ্ন করব, যে কটা আমি খুব কম কথা বলি ক্লাসে, এবং যে কটা কথা বলি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, পরের ক্লাসে কিন্তু আমি কোশ্চেন করি। এবং কোশ্চেন করার পরে তুমি জানো তো কি হয়, শুনেছো তোমাদের সিনিয়রদের কাছ থেকে? যারা পারে না তাদের কি হয়? স্যার দাঁড় করিয়ে রাখেন। হ্যাঁ, গোটা ক্লাস দাঁড় করে থাকতো। ঠিক আছে, কাজে আমি কিন্তু এখানে আমি প্রশ্ন করব রোল নাম্বার ধরে ধরে, যে অত রোল নাম্বার যেটা উত্তর দিতে পারবে না সেটা কিন্তু ওই দিন অ্যাবসেন্ট হয়ে যাবে।
ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাহলে আমি পরের ক্লাসে প্রথম 5 মিনিট আমি শুধু প্রশ্নোত্তর পর্ব চলবে, ঠিক আছে? আচ্ছা, জি আজকের স্যার। মতো তোমাদের মধ্যে কতজনের এই কোভিড পজিটিভ হয়েছিল জানো নাকি? স্যার আমার হয়েছিল রোদ্রিগো। না, তোমার নাম কতজনের তোমরা জানো না? কতজন? আমি নাম্বারটা শুনতে চাই। আচ্ছা শোনো, ঠিক আছে, তোমাদের কি কমিউনিটি মেডিসিন শেষ? জি স্যার। তোমাদের এই যে আরএফএসটি ওটার কি হবে? স্যার আরএফএসটি হয় নাই স্যার আমাদের। হবে? স্যার আসলে বলতে পারছি না, ডিপার্টমেন্ট থেকে এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত জানানো হয় নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা স্যারদের সাথে যোগাযোগ আছে? জি স্যার, বেসিক্যালি আমাদের তো সেকেন্ড টার্মের সময়ই হচ্ছে যে করোনা প্যান্ডেমিকের জন্য সব বন্ধ হয়ে গেল, এরপরে স্টাডি ট্যুর আরএফএসটি এগুলোই বাকি ছিল। তো আমরা হচ্ছে ব্যাচ টিচারদের সাথে কথা বলেছি, ওনারাও বলেছেন যে আসলে সিচুয়েশন ইমপ্রুভ না করা পর্যন্ত ডিসিশন নেওয়া যাচ্ছে না যে কি করা যাবে। হ্যাঁ, সিচুয়েশন ইমপ্রুভ আর কখন করবে? তোমার পরীক্ষা দিতে চলে আসবা ফোর্থ ইয়ারে, তখন কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। হ্যাঁ, আর 144 কেন? তোমাদের ক্লাসের কতজন রোল নাম্বার, মানে কতজন স্টুডেন্ট? 216। আর কোথায়? বিদেশিদের কাছে তোমরা কি পাঠাইতে পারো লিংক? তো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাড আছে স্যার, লিংক দেখতে পারে ওরা। না না, ফরেনারদের শোনো, ওই যে তোমরা একটু যারা ফরেনার তাদের কাছ থেকে পাঠিয়ে দিও লিংকটা। ওরা যদি অ্যাটেন্ড করতে চায়, এখন তো কোনো ব্যাপার না, তাই না? আমরা তো প্রতিদিনই অ্যাটেন্ড করছি আমেরিকা, ইউরোপে, তো ওয়েবিনার গুলাতে। তো তাদের করতে পারে। স্যার অলরেডি স্যার কিছু ফরেনাররা মানে ক্লাসে অ্যাটেন্ড করছে করেছে। কতজন? জি স্যার। স্যার অ্যাবাউট আই হ্যাভ সিন 2%। আচ্ছা ঠিক আছে। তো এইটা তোমরা একটু কেয়ারফুল হও, যে তোমাদেরও তো একটা দায়িত্ব আছে না, ওদের একটু ইনভলভ করা। তো ঠিক আছে, আজকে প্রথম ক্লাস, অল্প কথা হলো। নেক্সট ক্লাস থেকে আমি বৃহস্পতিবার করে এই সময়টা ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কবে? মঙ্গলবার। মঙ্গলবার, ঠিক আছে। কে নিবে মঙ্গলবারে? কে নিবে মঙ্গলবারে? কার ক্লাস? কুলি ম্যাম, যে কোনো একজন নেবেন স্যার। যে কোনো একজন। বিজন স্যার বা কাকুলি ম্যাম। কোনটা নিবে? কোন সাবজেক্ট, কোন টপিক? স্যার গ্রাম নেগেটিভ ব্রডস পড়ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ক্লোজ করে দিলাম। হ্যাঁ এখনই, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা শোনো শোনো, আসসালামু আলাইকুম। তোমাদের এই যে এইটা যে কতজন প্রেজেন্ট থাকলো, এটা কিভাবে আমি পাবো? স্যার বিডি রেনে সবার হচ্ছে যারা যারা জয়েন করছে এটা আর্কাইভে ডকুমেন্ট থেকে যায় স্যার। থেকে যায় না? ওটা আমি দেখতে পারবো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।